এই ভিডিওতে আমরা বিভিন্ন রকমের শট সম্পর্কে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কোন শটটা কীরকম। বিভিন্ন রকমের শট বা ক্যামেরা অ্যাঙ্গেল বোঝা আসলে খুবই জরুরি এআই ইমেজ বানানোর ক্ষেত্রে। আপনি যে টুলস থেকে এআই ইমেজ জেনারেট করেন না কেন, এই শটগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার মনের মতন বেশ ভালো রেজাল্ট পাবেন। মনোযোগ দিয়ে ধৈর্য ধরে বারবার এই ভিডিওটা দেখার ট্রাই করবেন যাতে কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে। তো প্রথমে আমরা দেখব কম্পোজিশন বেসড শটস, তার মানে সাবজেক্ট অর্থাৎ ক্যারেক্টার কতটা দেখা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে কি কি শট আছে সেই সম্পর্কে বা সেই শটগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। প্রথমে আমরা দেখি এক্সট্রিম লং শট, বা এটাকে আরেকটা নাম আছে এস্টাবলিশিং শট বা ইএলএস। এই শটটা অনেক দূর থেকে তোলা হয়, যে চরিত্রটা থাকে সেটা খুবই ছোট দেখা যায় এবং চারপাশের পরিবেশ, সময়, জায়গা এসব বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। এই ইমেজটা খেয়াল করে দেখেন, এখানে অনেক দূর থেকে যে ক্যামেরাটা তোলা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা এই প্রম্পটটা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে একটা বাংলাদেশি 18 বছরের ছেলে, ব্ল্যাক শার্ট এবং একটা রুফটপে দাঁড়িয়ে আছে ঢাকার লেট আফটারনুনে, এবং ফার ফ্রম ডিস্টেন্স এনভায়রনমেন্ট ফোকাসড এস্টাবলিশিং শট, এইটা আমরা লিখেছিলাম, দেখে আমরা এই শটটা পেয়েছিলাম। তাহলে আমরা কি দেখলাম? এক্সট্রিম লং শট একটা শট যেটা কিন্তু আপনি অনেক দূর থেকে যে তুলছেন সেইটা বোঝানোর জন্য আপনি এই টার্মিনোলজিটা ইউজ করবেন বা এই লেখাটা ইউজ করবেন। এরপরের যেটা শট সেটা হচ্ছে লং শট বা আমরা হোয়াইট শটও বলি। এটা হচ্ছে একটা ক্যারেক্টারের পুরো পা থেকে মাথা পর্যন্ত দেখানোর জন্য আমরা এই শটটা ব্যবহার করে থাকি, বা এই টার্মিনোলজিটা লিখলে আপনি পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো ছবি দেখাতে চান তখন আপনি এই রেজাল্টটা পাবেন। অর্থাৎ এই লং শট ব্যবহার করে আপনি কিন্তু একটা পুরো ক্যারেক্টারকে দেখাতে পারবেন। তো আমরা ওই আগের প্রম্পটেই লং শটটা ইউজ করেছিলাম প্রম্পটের ভিতরে, যে ফুল বডি ভিজিবল এবং হোয়াইট ফ্রেম শট, তারপরে কিন্তু আমাদেরকে এই ইমেজটা জেনারেট করে দিয়েছে। পরবর্তী যেটা শট সেটা হলো মিডিয়াম শট বা মিড শট, অর্থাৎ ক্যামেরা থাকবে কোমরের একটু উপরে এবং মুখ ও শরীরের ভাষা বোঝানোর জন্য এইটা বেশ কার্যকর হয়ে থাকে। তো ফোকাসটা মেইনলি ক্যারেক্টারের উপরে থাকে এবং একটু ব্যাকগ্রাউন্ডও দেখা যাবে। আমরা আমাদের আগের সেম প্রম্পটে জাস্ট মিডিয়াম শটটা উল্লেখ করেছিলাম এবং এটাও বলেছিলাম যে ওয়েস্টের উপর থেকে ক্যামেরাটা তোলা হবে। এখানে খেয়াল করে দেখবেন যে তার শরীরের উপরের অংশটা দেখা যাচ্ছে, নিচের কোনো অংশ আর দেখা যাচ্ছে না। এটা হলো আমাদের মিডিয়াম শট। এবার মিডিয়াম ক্লোজ আপ, আরেকটু জুম করে ক্যামেরা যদি আমরা ধরি, ওই ক্যারেক্টারের একদম বুকের উপর থেকে শুরু করে মাথা পর্যন্ত এই যখন আমরা চাবো তখন কিন্তু আমরা মিডিয়াম ক্লোজ আপ শট ব্যবহার করতে পারবো। অর্থাৎ গলা থেকে বা বুক পর্যন্ত আমরা, মাথা থেকে বুক পর্যন্ত আমরা যদি শট কোনো চাই, আমরা যদি ইমেজ বানাতে চাই তখন আমরা এই শটটা ব্যবহার করতে পারবো, বা এই শটটা লিখবো আর কি, মিডিয়াম ক্লোজ আপ। তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লারি দেখা যাবে আর মেইনলি ফোকাস থাকবে ক্যারেক্টারের উপরে আর কি। তাহলে এটা গেল মিডিয়াম ক্লোজ আপ। আর এটা হলো ক্লোজ আপ, আর একটু জুম করা, একদম ক্যামেরার খুব সামনে আর কি। তো পুরো মুখকে ফোকাস করা হয় এই শটে এবং মুখের অভিব্যক্তি, চোখ মুখের ভাব সহজে বোঝানোর জন্য এই ক্লোজ আপ শটটা ব্যবহার করা হয়ে থাকে। তো ক্লোজ আপ শটটা আমরা একটা আবার দেখি, যে আমরা খুব কাছে থেকে যদি কোনো ক্যামেরা বা কোনো ছবি আমরা এআই কন্টেন্ট বানাতে চাই বা এআই জেনারেট ছবি আমরা চাই, তখন কিন্তু আমরা ক্লোজ আপ শট ব্যবহার করতে পারি। এই প্রম্পটে খেয়াল করে দেখেন, একই কথা, বেসিক যে ক্যারেক্টারের বর্ণনা সেটা আগেই ছিল এবং আমরা লিখে দিয়েছিলাম যে ক্লোজ আপ শট অফ ফেস, নিউট্রাল থটফুল এক্সপ্রেশন, একই কথা, জাস্ট একটু আমরা কাছে থেকে ছবি তোলার জন্য আমরা এই টার্মিনোলজিটা ইউজ করেছি যাতে আমরা ক্লোজ আপ একটা শট পাই। এরপরে যেটা সেটা হলো এক্সট্রিম ক্লোজ আপ। যদি আপনি এমন কোনো শট চান যে আপনি খুব জুম করে দেখাবেন, এক্সট্রিম ক্লোজ আপ, তখন কিন্তু আপনি এটা এই এক্সট্রিম ক্লোজ আপ ব্যবহার করতে পারেন প্রম্পটের ভিতরে। এই শটে একদম ছোট অংশ যেমন চোখ, ঠোঁট, কপাল, নাক, কান, চুল বা হচ্ছে গাল, সব কিছুকে একদম জুম করে দেখানোর জন্য আমরা এই শটটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা প্রম্পটে এক্সট্রিম ক্লোজ আপ শটটা লিখবো বা প্রম্পটে এটা উল্লেখ থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এইরকম অতিরিক্ত জুমওয়ালা আমরা কিন্তু ছবি পেতে পারি। দেখেন এখানে আমরা প্রম্পটে লিখেছিলাম এক্সট্রিম ক্লোজ আপ অফ দ্য আই অফ বাংলাদেশ 18 year olds, ওই একই কথা, জাস্ট এক্সট্রিম ক্লোজ আপ লেখার পরে কিন্তু আমরা এরকম একটা ছবি পেয়েছি। এবার আমরা দেখব ক্যামেরা অ্যাঙ্গেল বেসড শটস, তার মানে ছবিটা কোন দিক থেকে তোলা হচ্ছে সেটার উপর ভিত্তি করে শটগুলো আমরা একটু কীরকম হয় বা কীরকম শট থাকে সেই শটগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। প্রথমে যেটা আছে আই লেভেল শট বা নিউট্রাল অ্যাঙ্গেল।
এই শটটা ক্যারেক্টারের চোখের সমান উচ্চতায় তোলা হয় এবং খুবই স্বাভাবিক এবং বাস্তব ফ্রেমিং একটা শট। আমরা সচরাচর এই ধরনের ছবি তুলে থাকি, অর্থাৎ আই লেভেল শটে আমরা সচরাচর যখন বাস্তবে ক্যামেরায় তুলি তখন এরকমই তুলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো প্রম্পটে, যে আই লেভেল শট বা নিউট্রাল অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি আই লেভেল শটটা লেখারই বেটার। তাহলে আমরা আই লেভেলে থাকবে ক্যামেরা এবং তার ছবির উপরের থেকে শুরু করে ছেলেটাকে বা মেয়েটা যে ক্যারেক্টারই হোক না কেন একদম সমান মিডল পয়েন্টে কিন্তু তাকে রাখা হয় এবং খেয়াল করে দেখবেন যে আশেপাশে এগুলো একটু ব্লার হয়ে থাকে। আর হচ্ছে ক্যারেক্টারটা উপর থেকে নিচ পর্যন্ত শুধু তাকেই ফোকাস করা থাকে। আমরা আই লেভেল শট লিখলে আমরা এই ধরনের ছবি বা ইমেজ পেতে পারি। এরপরের যেটা শট, এটা হচ্ছে হাই অ্যাঙ্গেল শট। অর্থাৎ এই শটে ক্যামেরাটা চরিত্রের বা আমাদের ক্যারেক্টারের একটু উপর থেকে নিচের দিকে অ্যাঙ্গেল করে তোলা হবে। এখানে খেয়াল করে দেখতে পারতেছেন, বোঝা যাচ্ছে ক্যামেরাটা এই ছেলেটার উপরে রাখা হয়েছিল বিধায় আমরা তাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে এই ছেলেটার একটু উপর থেকে ক্যামেরাটা ধরা হয়েছিল বিধায় তাকে কিন্তু আমরা একটু এরকম হালকা ছোট দেখতে পাচ্ছি এবং তার নিচের দিকে, তার পিছনে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো অর্থাৎ হাই অ্যাঙ্গেল শটে আমরা চরিত্রের বা আমাদের ক্যারেক্টারের একটু উপর থেকে তার নিচের দিকে তাক করে আমরা এই ছবিটা যখন তুলি সেটাকে আমরা বলি হাই অ্যাঙ্গেল শট। আর এখানে আমরা ওই উল্লেখ করেছিলাম হাই অ্যাঙ্গেল লুকিং ডাউন, সো আমরা কিন্তু এই ইমেজটা পেয়েছি এই শট লেখার পরে। এটা হচ্ছে ঠিক উল্টা, হাই অ্যাঙ্গেল যেটা ব্যবহার করেছিলাম আমরা ঠিক উল্টা, অর্থাৎ ক্যামেরা থাকবে আমার সাবজেক্টের নিচ থেকে আমি উপরের দিকে তাকিয়ে যদি আমি ছবিটা তুলি তখন হচ্ছে এই ধরনের ছবি পাওয়া যায়, সেটাকে আমরা বলি লো অ্যাঙ্গেল শট। অর্থাৎ এই শটে ক্যামেরা থাকবে নিচে, কার নিচে, সাবজেক্টের নিচে এবং উপরের দিকে তাকিয়ে, অর্থাৎ আকাশের দিকে, অর্থাৎ হচ্ছে ক্যারেক্টারের দিকে আমি ফোকাস করব, ক্যামেরাটা থাকবে ক্যারেক্টারের থেকে নিচে। তো সেই সিচুয়েশনটা বা সেই শটটাকে আমরা বলি লো অ্যাঙ্গেল শট। এতে কি হয়, ক্যারেক্টার একটু বড় দেখায় এবং মনে হয় যে এটা বেশ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডমিনেন্স বোঝাতে এটা খুব কাজে লাগায়। আপনি যদি এর ধরনের কোনো ইমেজ জেনারেট করতে চান তখন কিন্তু আপনি লো অ্যাঙ্গেল শটটা ব্যবহার করতে পারেন। এরপরে যে শট আমরা দেখব সেটা হলো বার্ডস আই ভিউ বা ওভারহেড অথবা টপ ডাউন ভিউ, অর্থাৎ পাখির চোখে আমরা যে দৃশ্যটা দেখতে পারি সেই ধরনের কোনো আমরা যদি শট চাই সেটাকে আমরা বার্ডস আই ভিউ বলে থাকি। এই শটটা একদম উপর থেকে সোজা নিচ দিকে তাকিয়ে তোলা হয়, অর্থাৎ ক্যারেক্টারটা যেন একটু ছোট মনে হয় এবং চারপাশের কম্পোজিশন পরিষ্কারভাবে বোঝানোর জন্য এই শটটা আমরা ব্যবহার করে থাকি। আমরা এই প্রম্পটে এভাবে লিখেছিলাম যে ওই ছেলেটাই তার উপরের দিকে বার্ডস আই ভিউ, অর্থাৎ একটা পাখির চোখে আমরা যে দৃশ্যটা দেখতে পারবো সেই রকম একটা শট চাচ্ছি। খেয়াল করে দেখেন এখানে দূরে অনেক কিছু এই ছবিতে চলে আসছে এবং ক্যারেক্টারটা উপরের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ক্যামেরাটা তার উপরে আছে, সেটাই বোঝা যাচ্ছে। তো এইটা কিন্তু আরেকটা সুন্দর একটা প্রম্পট যেটা আপনি ইউজ করতে পারেন, সেটা হলো বার্ডস আই ভিউ শট। এরপরের যে শট সেটা হলো ওয়ার্মস আই ভিউ, ঠিক উল্টা। ওয়ার্মস মানে কৃমি, অর্থাৎ যেটা একদম মাটিতে থাকে আর কি। তো মাটির সমান যদি আপনি কোনো ছবি তুলতে, অর্থাৎ মাটিতে শুয়ে থেকে অনেক সময় দেখা যায় যে অনেক ক্যামেরাম্যানই চেষ্টা করতেছে মাটিতে শুয়ে উপরের দিকে তাকিয়ে হচ্ছে কে শট নিচ্ছে। তো সেই শটটা আমরা এত কষ্ট না করে জাস্ট লিখে যদি দেই যে ওয়ার্মস আই ভিউ, সেই রকম ছবি কিন্তু আমরা পেতে পারি। অর্থাৎ মাটি থেকে উপরের দিকে তাক করে যেই ছবিটা তোলা হবে সেটা হচ্ছে কি আমরা ওয়ার্মস আই ভিউ, এইটা প্রম্পটটা এই শটটা লিখে আমরা কিন্তু এই ধরনের ছবি পেতে পারি। এখানে খেয়াল করে দেখছেন যে এটা অনেক মাটিতে একদম টাচ করা অবস্থায় একটা ছবি, এই ছেলেটার একদম পা থেকে উপরের দিকে আমাদের চেহারাটা দেখা যাচ্ছে, আকাশও দেখা যাচ্ছে। তো আমরা আমাদের ওই আগের প্রম্পটে জাস্ট ওয়ার্মস আই ভিউ এই প্রম্পটটা লিখেছিলাম, তখন কিন্তু আমরা এই ছবিটা পেয়ে গেলাম। এটা আর একটা খুবই নাম করা একটা শট, ওভার দ্য শোল্ডার শট, এবং এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। অর্থাৎ এটা সাবজেক্টের পিছনের দিকে ক্যামেরা থাকবে, মানে আমার যে সাবজেক্ট বা চরিত্র তার পিছনের দিকে ক্যামেরা থাকবে কাঁধের কাছে, সে কি দেখতেছে সেটা আমরা এই শটে দেখতে পারবো। অনেক সময় দেখা যায় যে এই ছেলেটা সামনে যদি অন্য কারোর সাথে কথা বলে সেটাও আমরা এখানে অ্যাড করব, মানে যদি চাই অ্যাড করলে আমরা দেখতে পারবো এখানে আরেকটা ক্যারেক্টার। অর্থাৎ একটা ক্যারেক্টারের পিছন থেকে আমরা এই ছবিটা যদি তুলি, ক্যারেক্টারের ব্যাক সাইড দেখা যাবে, মাথার দেখা যাবে, এবং সামনে সে কি দেখতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এই শটটার নাম হলো ওভার দ্য শোল্ডার শট এবং খুবই নাম করা শট।
আরেকটা শট হলো পয়েন্ট অফ ভিউ বা পিওভি শট, অর্থাৎ এই ক্যারেক্টার একদম পিছন থেকে আমরা পয়েন্ট অফ ভিউ যদি বলি, অর্থাৎ আমি কি দেখতেছি, অর্থাৎ আমার পিছনে যদি কোনো ক্যামেরাম্যান থাকে সে আমার হয়ে কি দেখবে সেই ধরনের শট কিন্তু আমরা লিখলে আমরা এই ধরনের ইমেজ পেতে পারি। তো এই শটে দেখা যায় ক্যারেক্টার যা দেখতেছে সেটাই হচ্ছে গিয়ে দেখানো, সেই দৃশ্যটাই দেখানোই এই উদ্দেশ্য এই শটের, সেটাকে আমরা বলি পয়েন্ট অফ ভিউ শট। তো সেম আমাদের প্রম্পটের মধ্যে যদি আমরা লিখে দিতাম যে প্রম্পট অফ এ ভিউ ফ্রম এ বাংলাদেশি 18 years old বয়, এবং সেম কিছু, এবং লুকিং ডাউন কোথায় তাকিয়ে আছে সেই দৃশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং তার মাথা, ঘাড়, এবং বোঝা যাচ্ছে ক্যামেরাটা তার থেকে বেশ উপরে, এবং তার পয়েন্ট অফ ভিউ থেকে যেই ছবিটা আসে সেটা কিন্তু আমরা এই শটের মাধ্যমে আমরা পেতে পারি। তাহলে আমরা কি জানলাম? আরেকটা পয়েন্ট সেটা হলো, আরেকটা শট সেটা হলো পয়েন্ট অফ ভিউ শট। আরেকটা শট আমরা জেনে নিই, সেটা হলো টু শট, অর্থাৎ ফ্রেমে একসাথে দুইটা ক্যারেক্টারকে যদি দেখতে চান তখন আপনি টু শট প্রম্পটটা ইউজ করতে পারেন। এই শটে আমরা দুইজন ক্যারেক্টারকে একসাথে একটা ফ্রেমে যদি রাখতে চাই বা আনতে চাই তখন আমরা এই টার্মিনোলজিটা আনতে পারি বা এই কথাটা আমরা প্রম্পটে লিখতে পারি। তো এটা হলো টু শট। এটা হলো ওভার দ্য শোল্ডার উইথ রিয়াকশন। একটা ছেলের উল্টা পাশে কে দাঁড়িয়ে আছে সেই ধরনের কোনো যদি আমরা ছবি জেনারেট করতে চাই সেটা রিয়াকশন সহ, তখন কিন্তু আমরা এটা পেতে পারি। তো আমরা এখানে কি দেখবো যে একটা ক্যারেক্টারের কাঁধের অর্ধেক অংশ দেখা যাবে এবং ফোকাস থাকবে আরেকজনের মুখে। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা ওভার দ্য শোল্ডার উইথ রিয়াকশন এই শটটা ইউজ করতে পারি। এটা আরেকটা একটু বাঁকানো যদি আমরা বলি, সেই শটটা হচ্ছে ডাচ অ্যাঙ্গেল বা টিল্টেড শট বা টিল্টেড ফ্রেমও বলা হয়ে থাকে বা অবলিক অ্যাঙ্গেল। অর্থাৎ খেয়াল করে দেখবেন, দেখেই মনে হচ্ছে ছবিটা বাঁকাভাবে তোলা হয়েছে। অনেক সময় দেখেছে কোনো ভূতের সিন যদি আমরা মুভিতে খেয়াল করে দেখি, কোনো থ্রিলার মুভি, তখন কিন্তু এই ধরনের ক্যামেরাটা বাঁকিয়ে বা নাড়াচাড়া করে কিন্তু তোলা হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই ডাচ অ্যাঙ্গেল শট বা টিল্টেড শট ব্যবহার করা হয়ে থাকে। তো সেটার অনুযায়ী নাম দেওয়া হয়েছে টিল্টেড বা ডাচ অ্যাঙ্গেল শট। এই শটে ক্যামেরাটা একটু সামান্য হেলানো থাকবে, অর্থাৎ একটু বাঁকাভাবে থাকবে, যাতে ক্যারেক্টারটার সহ এবং পিছনের ব্যাকগ্রাউন্ডও সব কিছু একটু বাঁকাভাবে আসে সেটা বোঝানোর জন্য। নেক্সট যে শটটা সেটা হচ্ছে মিরর শট, অর্থাৎ আয়নায় আমার ক্যারেক্টারকে দেখা যাবে। আমার মানে ছবিটা তোলা হবে এমনভাবে যে আয়নায় তার চেহারাটা কীরকম সেটা আমরা দেখতে পারবো। এই শটকে আমরা বলতেছি মিরর শট, অর্থাৎ সরাসরি দেখবো না, আয়নায় তার কীরকম রিফ্লেকশন আসে সেটা আমরা দেখব। তো এই শটকে আমরা মিরর শট বলতেছি। আমরা আমাদের প্রম্পটে মিরর শট লেখার পরে এই ধরনের একটা ইমেজ জেনারেশন হয়েছে। সিলুয়েট শট, এটা খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক শট। সেটাকে আমরা এমনভাবে এই শটটা আসে যখন বোঝা যায় যে ক্যারেক্টারের পিছনে আলো, যার কারণে ক্যারেক্টারটার চেহারা পুরাপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একটা ছায়া বা অবয়ব তৈরি হয়েছে যেটা আমার পুরো ইমেজটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে যে এটা দেখতেই খুব অ্যাস্থেটিক হয়। তো এই ধরনের কোনো শট যদি আমরা আমাদের ছবি জেনারেট করতে চাই তখন কিন্তু আমরা সিলুয়েট শটটা ব্যবহার করতে পারি। এটার আলো থাকবে পিছনে, অর্থাৎ এই শট ব্যবহার করলে বোঝা যাবে যে আলোটা ক্যারেক্টারের পিছনে থাকবে এবং ক্যারেক্টার প্রায় অথবা পুরোপুরি কালো ছায়ার মতো দেখা যাবে। সব এই ছবি যে একদম হুবহু এরকম আসবে তা না, বাট এই শটটা ইউজ করলে আমরা প্রবাবিলিটি যে এরকম যে আমরা এই ধরনের একটা সুন্দর ইমেজ কিন্তু আমরা পেতে পারি। অনেক সময় যে রহস্য সৃষ্টি করার জন্য আমরা কিন্তু এই শট ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের প্রম্পটে সিলুয়েট লিখেছিলাম উইথ ব্রাইট সানলাইট বিহাইন্ড হিম, পিছনে সানলাইট আছে এটা উল্লেখ করেছিলাম বিধায় কিন্তু আমরা এই ধরনের ইমেজ পেয়েছি। তো এটা আমরা একটা শট দেখলাম সিলুয়েট শট। রিফ্লেকশন শট বা গ্লাস বা ওয়াটার, অর্থাৎ গ্লাসে বা ওয়াটারে বা পানিতে আমরা যদি কোনো রিফ্লেকশন টাইপের যে সমস্ত ছবি আমরা জেনারেট করতে চাই বা ছবি তুলতে চাই, অনেক সময় আমরা ছোটোবেলায় এটা অনেক করেছি যে আমরা দাঁড়িয়ে আছি, নিচে পুকুরে আমাদের রিফ্লেকশন, সেই ধরনের অনেক ছবি আমরা তুলেছি। তো সেইটাকে আমরা প্রম্পটের ভাষায় বলি রিফ্লেকশন শট। তো এই শটে ক্যারেক্টার সরাসরি না দেখা গিয়ে প্রতিফলন সহ দেখা যাবে, অর্থাৎ তার রিফ্লেকশন সহ কিন্তু আমরা দেখতে পারি এই শটে। তো এই শটের নাম হলো রিফ্লেকশন শট, যেটা আমরা প্রম্পটে ইউজ করলে আমরা এই ধরনের ইমেজ পেতে পারি। স্প্লিট স্ক্রিন স্টাইল, যেটা হচ্ছে আমরা দুইটা একই ছবিতে দুই ভাগে ভাগ হয়ে থাকবে একই ক্যারেক্টার, এই ধরনের শট যদি আমরা চাই, এই ধরনের ছবি যদি আমরা চাই তখন আমরা স্প্লিট স্ক্রিন স্টাইল এই প্রম্পটটা ইউজ করতে পারি। অর্থাৎ এই শব্দটা ইউজ করে কিন্তু আমরা আমাদের ছবিটাকে সেভাবে পেতে পারি।
এই ছবিটা দুইটা ভিন্ন ভিন্ন সময় বা আপনি যদি দেখাতে চান কেউ হাসতেছে কেউ কাঁদতেছে অথবা সকাল বিকাল এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি এই ধরনের শট লিখে আপনি কিন্তু ইজিলি ছবি পেতে পারেন। তাহলে আমরা এটা কী শিখলাম? স্প্লিট স্ক্রিন স্টাইল। আমরা আমাদের এখানে যদি আমরা এভাবে লিখে দিই স্প্লিট স্ক্রিন, তখন কিন্তু আমরা ভালোভাবে এই আমরা এই ধরনের ছবি পেতে পারবো। এরপর হলো ফ্রেমড শট, অর্থাৎ একটা ক্যারেক্টারকে কোনো দরজা হোক, জানলা হোক, গাছ হোক, বারান্দা হোক, ফ্রেমের ভিতরে রাখা হইতেছে এরকম একটা ছবি যদি আমরা চাই, সেটাকে আমরা বলতেছি ফ্রেম শট। যেন একটা কৃত্রিম ফ্রেমের মধ্যে সে অলরেডি দাঁড়িয়ে আছে বা বসে আছে বা যেটাই করতেছে না কেন, আমরা একটা ফ্রেমের মধ্যে তাকে পাচ্ছি, এই ধরনের শটকে আমরা বলি ফ্রেম শট। তো খেয়াল করে দেখেন এখানে যে সে একটা ছাদে দাঁড়িয়ে আছে এবং যে দরজা আর ভিতরে একটা ফ্রেমের মধ্যে সে আছে, সেটা কিন্তু আমরা এই ছবিতে পাচ্ছি, সেটা হলো ফ্রেম শট। পরের শট আমরা দেখি, সেটা হলো ড্রোন শট। অর্থাৎ ড্রোন থেকে যদি কোনো ছবি তোলা হয় সেটা দেখতে কীরকম হবে, সেই ধরনের শটকে আমরা বলবো ড্রোন শট বা এরিয়াল ভিউ, অর্থাৎ পুরো এরিয়াটা জুড়ে আমার শটটা বোঝা যাবে। তো এই শট ড্রোন ক্যামেরা দিয়ে অনেক উঁচু থেকে নেওয়া হয়, এরকম একটা শট। এরপর হচ্ছে সেলফি শট, খুবই জনপ্রিয় একটা শট। সেটা হলো আমরা সেলফি যখন তুলি সেই শটটা আমরা জাস্ট উল্লেখ করে দিব আমাদের প্রম্পটে। তখন হচ্ছে আর একটু ডিটেলসে দিয়ে যে সে তার হাতটা ক্যামেরা ধরে আছে, এই অবস্থায় সে ছবিটা তুলতেছে, সেই ধরনের শটকে আমরা বলতেছি সেলফি শট। তো এই ভিডিওটাতে আমরা কিন্তু অনেকগুলা শট সম্পর্কে পরিচিত হলাম। তো আমি রিকোয়েস্ট করব, দরকার হলে আপনি আবার দেখেন, শটগুলো ভালো করে খেয়াল করা ট্রাই করেন। যখন কোনো ছবি জেনারেট করতে চাবেন ভেবে নেবেন আপনার ক্যামেরাটা কই থাকবে এবং আপনার সাবজেক্টটা কই থাকবে, এটা একটু ভেবে নেবেন। এতগুলো যেই শটগুলো আমরা দেখলাম, সেই প্রম্পটগুলো আপনাকে যে এখনই লাগবে ব্যাপারটা তা না। আপনি আগে বোঝার চেষ্টা করবেন যে শটগুলার নামটা কি এবং কি কি শট আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রম্পটে এবং কি কি শটে আমাদের ছবিটা আসতে পারে এবং অ্যাকচুয়ালি আমি কি ধরনের ছবিটা চাচ্ছি এবং কি শটে চাচ্ছি, সেটা যাতে আপনি ভালোভাবে বুঝেন, সেই জন্য আমরা এই শটগুলো সম্পর্কে পরিচিত হলাম। তো ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক মতন থাকলে আপনি আপনার সাবজেক্ট যে বা যেটাই হোক, সেটা মানুষ হোক, প্রাণী হোক বা পোকামাকড় বা বস্তু যেই হোক, আপনার এআই ইমেজ কিন্তু বেশ সুন্দরভাবে আসবে আর আপনি কিন্তু আপনার মনের মতনই রেজাল্ট পাবেন। সো রিকোয়েস্ট থাকবে ভালোভাবে আবার এই ভিডিওটা দেখার, বিভিন্ন শট সম্পর্কে পরিচিত হবেন, একটু আইডিয়া নেবেন ভালো করে যে আসলে কীরকম একটা শট দেখতে আসলে কীরকম হয় এবং আপনি কী শটটা চাচ্ছেন। তো তারপর আশা করি আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন হচ্ছে আপনি শট সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন এবং আলটিমেটলি কিন্তু আপনি আপনার প্রম্পটে শটগুলো ব্যবহার করে আপনি আপনার মনের মতন রেজাল্ট পাবেন।